প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা এর আগের দিন ক্লাসে কোন একটা অজ্ঞাত তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করবার জন্য সবথেকে বেস্ট যে যন্ত্র অর্থাৎ পোটেনশিওমিটার সম্বন্ধে আমরা জেনেছি। আজকে আমরা রোধ নির্ণয় করবার জন্য সবথেকে বেস্ট ব্যবস্থা সম্বন্ধে জানবো, আর এই ব্যবস্থাটার নাম হচ্ছে হুইস্টন ব্রিজ ব্যবস্থা। চলো আমরা দেখে নিই এই হুইস্টন ব্রিজ ব্যবস্থাটি ঠিক কেমন। হুইস্টন ব্রিজ ব্যবস্থায় কি করা হয় বলতো, চারটে কোন একটা চতুর্ভুজের চারটে বাহুতে চারটে রোধ রাখা হয়। যেমন এখানে লিখেছি দেখো পি কিউ আর এস, এই চারটা রোধের মধ্যে তিনটে রোধের মান আমাদের জানা থাকে, এরকম রোধ ব্যবহার করি। আর চতুর্থ বাহু অর্থাৎ যেটা এস, সেখানে আমরা যে অজ্ঞাত রোধের মান আমাদের নির্ণয় করতে হবে তাকে আমরা রাখি। এইবার এই চারটা শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো দুটো শীর্ষবিন্দুর মধ্যে আমরা একটি গ্যালভানোমিটার এবং অপর দুটো শীর্ষবিন্দু নিয়ে যে আমরা কোন একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করে দিই। অর্থাৎ আমরা বলতেই পারি, যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ আইজি হয়, তাহলে আমরা এমন ভাবে এই পি কিউ আর আর এই তিনটাকে অ্যাডজাস্ট করি, এই তিনটা রোধকে, যেন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ জিরো হয়ে যায়। গ্যালভানোমিটারের প্রবাহ তখনই জিরো হবে যদি সি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকে। তো এই তিনটা রোধকে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করি যেন সি আর ডি এর বিন্দুর বিভব সেম হয়ে যায়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ না যায়। এই গ্যালভানোমিটারের মধ্যে যখন কোনো প্রবাহ যাবে না একটা পিস্টন দিয়ে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে নিষ্পন্দ অবস্থা বা তুল্য অবস্থা। এই নিষ্পন্দ অবস্থায় কি হয় তাহলে বুঝতেই পারছো, নিষ্পন্দ অবস্থায় কি হবে, আমার আইজিটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো সেই নিষ্পন্দ অবস্থায় আইজি যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা এখানে যদি কেভিএল সূত্র প্রয়োগ করি, দেখবো আমরা একটা কি পাবো বলতো, একটা শর্ত পাবো। কিরকম দেখো, ধরে নিলাম আমরা এই বর্তনীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার আই যে এখানে তাহলে দুটো ভাগে ভাগ হবে, ধরলাম এটা হচ্ছে আমাদের I1, এখানে প্রবাহ হচ্ছে আমাদের I2। ঠিক আছে, তাহলে এই লুপ বদ্ধ লুপে যদি আমরা কেভিএল অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র, কারশফ ভোল্টেজ ল, সেই সূত্রটা যদি প্রয়োগ করি কোন লুপে, এসি ডিএ, তাহলে এসি ডিএ লুপে কেভিএল সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, আমরা দেখতে পাবো সেখানে কি হবে বলতো, এর আগের দিন যেমন সিস্টেম, যে রোধ ওই রোধের মধ্যে যে প্রবাহ মাত্রা, তার মানে এখানে পি ইনটু I1 বা I1 পি, এই রোধের মধ্যে দিয়ে গেল, সেই I1 টা কি এদিক দিয়ে যাবে না, আমরা বলেছি যে নিষ্পন্দ অবস্থায় I0 হবে, তাহলে এই রোধটা এদিক দিয়ে চলে যাবে। তো এই লুপে শুধু এই রোধের মধ্যে I1 পি যাবে। আবার একই রকম ভাবে এখানে তো গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রভাব যাবে না, মানে গ্যালভানোমিটারের রোধের কোনো ব্যাপার নেই এখানে। তো সেক্ষেত্রে এই রোধের মধ্যে দেখো I2 প্রবাহ যাচ্ছে, তাহলে এই রোধের প্রবাহটা হলো কত, I2 ইনটু R। এবার দেখো I1 ক্লকওয়াইজ, কিন্তু I2 টা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এই লুপে, তাহলে ওদের কি হবে বিপরীতমুখী, ইকুয়ালস টু এই লুপে কোনো তড়িৎ উৎস আছে, এইটুকুর মধ্যে দেখো কোনো তড়িৎ উৎস নেই, তাহলে আমরা বলবো হচ্ছে জিরো। I1P is equal to I2R, তাহলে বা I1 by I2 equals to কি দাঁড়ালো, R by P, তাই না? আবার এই লুপে অর্থাৎ তোমার CBDC লুপে কেভিএল সূত্র আবার একই রকম ভাবে প্রয়োগ করে আমরা পাই কি পাবো, দেখো এখানে একই রকম ভাবে এই I1 টা এদিক দিয়ে যাবে, যেহেতু এদিক দিয়ে যেতে পারবে না, তাহলে আমরা লিখতেই পারি I1 ইনটু Q, আর এখানে S দিকে যাবে, দেখো এই I2 টা এদিক দিয়ে যাবে না, তাহলে এদিক দিয়ে যাবে, তাহলে I2 ইনটু S। এবার দেখো আবার একই রকম ভাবে I1 টা ক্লকওয়াইজ, কিন্তু I2 টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস সাইন হবে, তাহলে ইকুয়ালস টু এখানেও কোনো তড়িৎ উৎস নেই, তাহলে শূন্য। তাহলে একই রকম ভাবে আমাদের কি দাঁড়াচ্ছে, I1 ইনটু Q ইজ ইকুয়াল টু I2 ইনটু S। তাহলে এখান থেকে আমরা আবার কি পাচ্ছি, I1 বাই I2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, S বাই Q। তাহলে এই এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে এই দুই তুলনা করে দেখো তো আমরা লিখতে পারি না, R বাই P ইজ ইকুয়াল টু S বাই Q, বা সাজিয়ে লিখতে তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, P বাই Q, এই কিউটা এই পাশে আসছে, মানে পিটা এই পাশে নিয়ে, তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু কি হবে, দেখো R বাই S হবে না,
এটাই তাহলে আমাদের নিষ্পন্দ অবস্থার শর্ত হয়ে গেল। অর্থাৎ এই যে চারটা রোধ, এই চারটা রোধের মধ্যে যদি আমাদের পি, কিউ আর আর রোধটার মান যদি আমরা জানা থাকে এবং সেখানে যদি আমরা গ্যালভানোমিটারটা তিনটা রোধকে এমন ভাবে অ্যাডজাস্ট করি যেন গ্যালভানোমিটারের প্রবাহ যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই সমীকরণ থেকে অজ্ঞাত রোধ আগে যদি আমরা এস বাহুতে রাখি, মানে এই বিডি বাহুতে রাখি এস এর জায়গায়, তাহলে কিন্তু আমরা এস এর মানটা বের করতে পারি। এইভাবে আমরা চাইলে যে কোনো অজ্ঞাত মানের রোধকে খুব সহজেই হুইস্টন ব্রিজের সাহায্যে বের করতে পারি। তবে এখানে একটু আমাদের হুইস্টন ব্রিজের কি আছে বলতে একটু সীমাবদ্ধতা আছে। কি সেই সীমাবদ্ধতা? হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা কিন্তু যে কোনো মানের অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারি না। অজ্ঞাত রোধ মূলত যদি আমরা ভাগ করি মানের ভিত্তিতে, তাহলে তিন ধরনের হতে পারে অজ্ঞাত রোধগুলো। কি কি? একটা নিম্নমানের রোধ, আর একটা হচ্ছে সাধারণ মানের রোধ, আর একটা হচ্ছে উচ্চ মানের রোধ। সাধারণত নিম্নমানের রোধ কাদেরকে বলা হয় না, যে সকল রোধের মান 1 ওহমের কম হয় তাদেরকে আমরা নিম্নমানের রোধ বলি। ঠিক আছে? তো এই নিম্নমানের রোধ কিন্তু আমরা এই হুইস্টন ব্রিজের বাহুতে রেখে নির্ণয় করতে পারবো না। কেন বলতো? সেক্ষেত্রে কি সমস্যা হবে? সেক্ষেত্রে 1 ওহমেরও যদি কম মানের রোধ আমরা এস বাহুতে ব্যবহার করি, তাহলে এই যে সংযোগকারী তার যেগুলো আছে, এই তারের সঙ্গে ওই এস বাহু রোধটা প্রায় সমান হয়ে যাওয়ার জন্য কি হয়ে যাবে, আমরা গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা পেতে আমাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য খুব নিম্নমানের রোধ কিন্তু আমরা এই ইয়েতে ব্যবহার করতে পারি না, হুইস্টন ব্রিজের সাহায্যে নির্ণয় করতে পারি না। আবার নিম্নমানের পরে যে আরেকটা বললাম ভাগ তোমাদের উচ্চমানের রোধ, সাধারণত কি হয়, নিম্নমানের পর সাধারণ মানের রোধ করা হয় 1 ওহম থেকে 1000 ওহম বা 1 কিলো ওহম রোধ পর্যন্ত, এটাকে বলা হয় সাধারণ মানের রোধ। আর 1 কিলো ওহমের বেশি যদি রোধ হয় তাহলে সেটাকে আমরা বলি সাধারণত উচ্চমানের রোধ। তো এই উচ্চমানের রোধটাও অর্থাৎ 1 কিলো ওহমের বেশি রোধকেও কিন্তু আমরা আবার এই হুইস্টন ব্রিজ সাহায্যে ব্যবস্থার সাহায্যে নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হবে? আমরা যদি 1 কিলো ওহমের বেশি মানের রোধকে যদি এখানে রাখি, তাহলে কি হবে বলতো? সেক্ষেত্রে দেখো এই যে আই ভাগে দুটো রাস্তা হয়েছিল I1 আর I2, সেক্ষেত্রে দেখো এখানে বেশি রোধ থাকার জন্য এই প্রবাহটা কি হয়ে যাবে, খুব কমে যাবে। তাহলে বেশিরভাগ প্রবাহটাই কি করবে, পি আর কিউ বাহুর মধ্য দিয়ে চলে যাবে, যার ফলে কি হবে, তোমার নিষ্পন্দ অবস্থা না থাকা সত্ত্বেও হয়তো নিষ্পন্দ অবস্থায় কোথায় কি আমরা সাধারণ অবস্থাতেও দেখবো আমরা গ্যালভানোমিটার কাটার তেমন কোনো বিক্ষেপই হবে না, তেমন কোনো বিক্ষেপ আমরা বুঝতে পারবো না, অর্থাৎ সবসময় যেন মনে হবে নিষ্পন্দ অবস্থায় আছে। তো এই যে সমস্যাটা, এই জন্য আমরা কি করি, আমরা খুব উচ্চমানের রোধও হুইস্টন ব্রিজ ব্যবস্থায় ব্যবহার করতে নির্ণয় করতে পারি না। তাহলে হুইস্টন ব্রিজের সাহায্যে সাধারণত কোনগুলো করা হয়? সাধারণ মানের রোধ, যেগুলো হচ্ছে সাধারণত 1 ওহম থেকে 1000 ওহম বা 1 কিলো ওহমের মধ্যে থাকে, সেই সাধারণ মানের রোধ নির্ণয় করার জন্য কিন্তু আমাদের হুইস্টন ব্রিজটা খুব কার্যকরী। সেক্ষেত্রে আমরা এই 1000 মানের রোধটাকে যদি মানে যে কোনো সাধারণ মানের রোধগুলোকে নির্ণয় করতে গেলে আমাদেরকে এই যদি খুব সূক্ষ্মভাবে তুমি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলতো, হুইস্টন ব্রিজের সুবিধাটা বাড়িয়ে নিতে হবে। তো একটা হুইস্টন ব্রিজের সুবিধা আমরা কিভাবে বাড়াতে পারি? মূলত আমরা হুইস্টন ব্রিজের সুবিধাটা দুটো ভাবে বাড়াতে পারি। একটা কি, এখানে যে গ্যালভানোমিটারটা ব্যবহার করবো আমরা, সেই গ্যালভানোমিটারটা নিচে যদি খুব সুবিধা হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের যদি খুব সামান্য প্রবাহ যায় তার জন্য যেন কাটার বিক্ষেপ দেয়, এরকম কোনো গ্যালভানোমিটার যদি আমরা এখানে ব্যবহার করি, অর্থাৎ খুব ভালো সুবিধা গ্যালভানোমিটার যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের হুইস্টন ব্রিজটা সুবিধা হতে পারে। আর একটা আমাদের শর্তটা কি, আমরা যে 4টা রোধ ব্যবহার করব, সেই 4টা রোধের মান যদি প্রায় সমান হয়, অর্থাৎ P = Q = R = S, এরকম প্রায় সমান যদি 4টা রোধই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হুইস্টন ব্রিজের সুবিধাটা বহুগুণ বেড়ে যায়। আবার আমরা যদি এই যে গ্যালভানোমিটারটা ব্যবহার করছি, সেই গ্যালভানোমিটারে তো একটা রোধ থাকে, সেই রোধটাও যদি এদের সঙ্গে সুবিধা হয়, সমান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হুইস্টন ব্রিজের সুবিধাটা সবচেয়ে বেশি হয় সেক্ষেত্রে কন্ডিশন। তো এইগুলোই হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজের সুবিধা। তো এবার চলো আমরা দেখে নিই এই হুইস্টন ব্রিজের ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন গাণিতিক সমস্যায় অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে পারি। এই সমস্যাটাতে দেখো এখানে কি বলেছে, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে যে বর্তনী চিত্র, সেটা তো না কোনো সরাসরি সমান্তরাল বা শ্রেণী এরকম কিছু বোঝা যাচ্ছে না, এটাকে আমরা যদি প্রথমে তাকাই তাহলে কোনো হুইস্টন ব্রিজ দেখা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দেখে মনে হবে যেন কোনো হুইস্টন ব্রিজ বোঝে না, কিন্তু তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা
হুইস্টন ব্রিজ সার্কিটই হয়ে আছে। কি করতে হবে সেক্ষেত্রে তোমাকে একটু কল্পনা করতে হবে। কল্পনাটা কিরকম, এ বিন্দুটাকে তোমাকে কি করতে হবে, টেনে নিয়ে এসে এই পাশে রাখো। তাহলে দেখো তো 2 আর 4 এবং 7 এর এই পাশে চলে আসবে না, তখন ছবিটা অনেকটা এরকম হয়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে দেখো তো এটা দেখো অনেকটা হুইস্টন ব্রিজ মনে হচ্ছে না? তাহলে সেক্ষেত্রে একটু হুইস্টন ব্রিজের সময় তফাৎটা কি, তফাৎটা হচ্ছে এখানে আমাদের গ্যালভানোমিটার ছিল মাঝখানে, না হয়ে ওখানে একটা 7 ওহম রোধ আছে। কিন্তু দেখো তুল্য অবস্থায় তো আমরা বলেছিলাম গ্যালভানোমিটারের যে কোন মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না, আর প্রবাহ না গেলে মাঝখানে গ্যালভানোমিটারের ওখানে কোনো রোধ থাকলেও সেটা আমাদের কোনো হিসাবের মধ্যে আসবে না। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে তুল্য অবস্থায় আছে কিনা। ঠিক আছে, তো তুল্য অবস্থায় আমরা চেক করবো কি করে, আমরা জানি কি, আমরা জানি যে তুল্য অবস্থায় কি হয়, যে P/Q সমান R/S হয়, তাই তো? তাহলে P/Q সমান R/S, এটা হয় না আমাদের তুল্য অবস্থায়। তাহলে এখানে দেখো তো কি আছে, এখানে P, এটাকে P, এটা Q, এটা R, এটা RS, তাই না? সাধারণত আমাদের কি দাঁড়াচ্ছে, P/Q কি হচ্ছে, P/Q, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 2/3। আবার R/S, সেই R/S কত দাঁড়াচ্ছে 4/6, মানে কাটাকাটি করলে 2/3। তাহলে দেখো অতএব P/Q সমান R/S হচ্ছে। তার মানে ব্রিজটা কি আছে, তুল্য অবস্থায় আছে। তার মানে আমাদের এবার 7 ওহম না ভাবলেও আমাদের চলবে। তাহলে 7 ওহম যদি না ভাবি আমরা, তাহলে 7 ওহমটা নেই মনে করি। তাহলে এবার দেখো তো আমরা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে পারবো না? খুব সহজ, দুটো সমান্তরাল সমবায় চলে গেছে যেখানে 2 আর 3। তাহলে অতএব তুল্য রোধ কি হবে আমাদের, না 2 ওহম আর 3 ওহম এরা দুজনা শ্রেণীতে আছে, আবার এদিকে 4 ওহম আর 6 ওহম এরাও শ্রেণীতে আছে। এবার এই দুজনা আবার পরস্পর সমান্তরালে আছে। তার মানে এটাকে এ করলে কি দাঁড়াচ্ছে আমাদের 5 আর 10, 4 6 10। তাহলে একবারে করলে 5 × 10 নিচে 5 + 10, তার মানে কি দাঁড়াচ্ছে 50/15। কাটাকাটি করলে 10/3 ওহম। খুব সহজে আমরা বের করতে পারলাম। চলো আর একটা উদাহরণ দেখি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ঠিক আগেরটার মতনই ছিল, একদম ওরকমই ছবি। এখানে বলেছে চিত্রে এ অংশের কোনো তড়িৎ প্রবাহিত না হলে রোধ x এর মান ও বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত। অর্থাৎ এই x রোধের মানটা কত আমাদের জানতে হবে। এখানে এটা 2 ওহম, 3 ওহম, 2.4 ওহম, 6 ওহম এই রোধগুলো আছে, আর এখানে একটা ব্যাটারি আছে 6 ভোল্টের। তো আমাদেরকে প্রথম প্রশ্ন করেছে যে এই যে x অর্থাৎ এসি বাহুতে যে রোধটা আছে তার মান কত। তো একই রকম তোমরা হয়তো বলবে যে এইটাও তো তাহলে হুইস্টন ব্রিজই হবে, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে এখানে একটু আগের অঙ্কটার সঙ্গে তফাৎ আছে। কি খেয়াল করে দেখো, আগের অঙ্কটাতে কি করেছিলাম আমরা, এই বিন্দুর বাহুটাকে এই দিকে নিচ করে এনেছিলাম মনে মনে, তাই না? কল্পনা করেছিলাম, যার জন্য তখন সেই হিসাবে 2 ওহম রোধ কিন্তু আমাদের মাঝখানে অর্থাৎ গ্যালভানোমিটারের জায়গায় থাকবে। কিন্তু এখানে দেখো কি বলে দিয়েছে আমাদের, যে এ অংশে কোনো তড়িৎ প্রবাহিত না হলে, অর্থাৎ এ অংশ অর্থাৎ যে 10 ওহম রোধ তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না মানে তার মানে এই রোধটাকে যদি আমরা, এই অংশের রোধটাকে যদি আমরা গ্যালভানোমিটারের জায়গায় দেখাতে পারি, তাহলে আমরা হুইস্টন ব্রিজের তুল্য অবস্থাটার শর্ত নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, সেক্ষেত্রে আর এটাকে এভাবে উল্টে দিয়ে হুইস্টন ব্রিজ না বানিয়ে আমরা যদি এওটাকে টেনে এরকম লম্বা করে দিই, তাহলে দেখো তো এই ছবিটা এরকম ছবি নিয়ে নেবে না, 10 ওহমটা এদিকে 2 ওহম, x ওহম, 3 ওহম, 6 ওহম থাকলো, আর মাঝখানে 10 ওহমটা বড় টেনে বড় করে দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো এইটুকু অংশ আমাদের হুইস্টন ব্রিজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বলে দিয়েছে আমাদের যে এই অংশে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে এই হুইস্টন ব্রিজটা আমরা বলে দিতে পারি যে কি অবস্থায় আছে, তুল্য অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি যে যেহেতু এ অংশে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, হয়নি, সেহেতু আমরা কি করতে পারি, তাহলে অতএব আমরা বলতেই পারি যে বৃষ্টি তুল্য অবস্থায় আছে। তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে অতএব আমাদের ক্ষেত্রে কি হবে, তুল্য অবস্থা আমরা কি জানি, শর্তটা কি, P/Q সমান R/S হবে। তো এখানে কি কত, 2 ওহম,
কিউ কত পি কিউ, কিউ কত আমাদের এক্স, আর কত আমাদের 3, আর এস ওহম কত 6। তাহলে এখান থেকে আমাদের বলো এক্স এর মান তাহলে কত হবে, 12/3 মানে 4 হবে। তাহলে দেখো আমরা খুব সহজেই এক্স এর মান বের করে আনতে পারলাম। তোমরা হয়তো বলবে স্যার এটাকে কনসিডার করলাম না কেন 2.4 ওহমটাকে? দেখো 2.4 ওহমটাকে আমরা কনসিডার এই মুহূর্তে করার প্রয়োজন নেই, কারণ এইটুকুটা হচ্ছে আমি জেনে গেছি আমার রেজিস্টার ব্রিজ, আর সেখানে সেক্ষেত্রে হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ আমার প্রবাহিত হচ্ছে না, তার মানে সে তুল্য অবস্থায় আছে। তার মানে P বাই Q সমান R বাই S হবে, তাই সেই জন্য এইটুকু রেজিস্টার ব্রিজের জন্য আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে 4। এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে কি বলেছে, বর্তনের মূল প্রবাহ মাত্রা কত। তার মানে মূল যে প্রবাহ মাত্রা I দিক দিয়ে ঢুকবে তার মান কত। সেই ক্ষেত্রে কিন্তু এবার 2.4 ওহমটা আমাদের হিসাবের মধ্যে আসবে, কারণ এবার আমরা শুধু ব্রিজের বিয়ে বের করলে হবে না, কনসিডার করলে হবে না। তো আমরা জানি বর্তনের মূল প্রবাহ বের করতে গেলে পুরো বর্তনের সমগ্র রোধের তুল্য রোধ বের করতে হয়। তাহলে এবার আমরা পুরো বর্তনীর সমগ্র রোধের তুল্য রোধ কি হবে সেটা যদি বের করি তাহলে কি হবে আমাদের, তাহলে হবে বর্তনীর তুল্য রোধ কত, বর্তনীর তুল্য রোধ আমাদের কি হবে। দেখো সেক্ষেত্রে যেহেতু 10 ওহমের রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তার মানে কি এই 10 ওহম রোধটাকে আমরা নেই ধরে নিলেও চলবে আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুজনের শ্রেণী, আবার এই দুজনের নিজেরা শ্রেণী, তারপর এদের সঙ্গে আবার এই সমান্তরাল হয়ে যে রোধটা হবে তার সঙ্গে 2.4টা কি হবে, শ্রেণী হয়ে যাবে, তাই না? কারণ সবগুলো মিলে একটা রোধ এখানে হবে, তার সঙ্গে দেখো এই দিক দিয়ে যায় তখন একটা রাস্তা 2.4 হবে। তাহলে সেই জন্য আমরা কিভাবে লিখতে পারি, যেভাবে লিখতে পারি আমরা যে 2 ওহম তার সঙ্গে x ওহম মানে এবার আমরা 4 ওহম লিখবো, সেটা শ্রেণী, তার সঙ্গে সমান্তরাল হচ্ছে কে 3 ওহম প্লাস 6 ওহম, এইটা, তাই না? তার সঙ্গে আবার সমান্তরালে কি আছে, সমান্তরালে হবে আমাদের শ্রেণীতে হবে হচ্ছে 2.4 ওহম। তাহলে কত হবে আমাদের, 4 2 6 আর 6 3 9। তাহলে একবারে শর্টকাট যদি করি 6 × 9 নিচে 6 + 9 + 2.4, তাহলে 6 9 54 ভাগ 6 15 প্লাস 2.4, তাই না? তাহলে সেক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ কত হবে, আমার তুল্য হচ্ছে 3.6 প্লাস 2.4, তার মানে কত হচ্ছে 3 × 5 হচ্ছে 6 ওহম, তাই না? বর্তনীর তুল্য রোধ যদি 6 ওহম হয় তাহলে মূল প্রবাহ মাত্রা কত, সিম্পলি আমরা বলে দিতে পারি মূল প্রবাহ মাত্রা, সেক্ষেত্রে ওহমের সূত্র, মূল প্রবাহ মাত্রা I কি হবে, বিভব প্রবাহ কত এখানে 6 ভোল্ট ডিভাইডেড বাই V/R, অর্থাৎ তুল্য রোধ সেখানে 6, তার মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে চাইলে আমরা দেখো অঙ্কটা করতে পারি। আবার এই অঙ্কটাকে দেখো আমাদেরকে আবার একটা বর্তনী চিত্র দিয়েছে, যেটা অনেকটা হুইস্টন ব্রিজের মতন দেখতে, কিন্তু এখানে পার্থক্য কোথায়, আমরা দেখতে পাচ্ছি ভেতরেও দুই কর্ণ বরাবর রোধ রয়েছে, প্রত্যেকটা রোধের মান কিন্তু স্মল r। বলেছে যে a আর b বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। এবার আমাকে বলো তো এটা কি হুইস্টন ব্রিজের মতন কাজ করবে না করবে না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও 4টা রোধ 4টা চতুর্ভুজের 4টা বাহুর মধ্যে আছে, তাই না? তাহলে 4টা রোধ যদি 4টা চতুর্ভুজ বাহুর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে দেখো তো আমরা আবার P বাই Q সমান R বাই S করতে পারি না? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে P বাই Q মানে R ভাগ R = 1, আবার এটাকে যদি R বাই S ধরি তাহলে R বাই R সেখানে R বাই S 1, তার মানে আমরা বলতেই পাচ্ছি এখানে P বাই Q সমান R বাই S হচ্ছে। তার মানে এটা 4টা একটা চতুর্ভুজের 4টা রোধ আছে, আবার P বাই Q সমান R বাই S সত্ত্বেও তো পালন হচ্ছে, তার মানে এটা একটা হুইস্টন ব্রিজ আমরা ধরতেই পারি এবং সেটি নিষ্পন্দ অবস্থায় আছে। তাহলে নিষ্পন্দ অবস্থায় থাকলে কি হয়, যে দুটো বিন্দুর মধ্যে আমরা তুল্য রোধ বের করতে চাইছি তার বিপরীত দিকে গ্যালভ্যানোমিটার থাকে, কারণ এখানেই তো যদি আমরা এই দুটো বিন্দুর মধ্যে আমাদের তুল্য রোধ বের করতে বলেছে, তাহলে এখানে যদি আমরা ব্যাটারি কনসিডার করি তাহলে এই বিন্দুতে আমাদের গ্যালভ্যানোমিটার থাকার কথা। তার মানে কি হবে, সেক্ষেত্রে এই বাহুর মধ্য দিয়ে কি হবে, কোনো তড়িৎ প্রবাহিত হবে না তুল্য অবস্থায়। তাহলে এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই রোধ আর এই রোধটা নেই বলে আমরা ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন দাঁড়াবে, সেক্ষেত্রে আমাদের ছবি দাঁড়াবে যে এটা আর এটা ছাড়া,
এইভাবে নাই বলে ভেবে নিতে পারি। তাহলে এবার দেখো ছবিটা কেমন দাঁড়ালো। সেক্ষেত্রে আমাদের কি হবে, তিনটা দেখো রাস্তা এ থেকে বিতে যেতে, এই একটা, এই একটা, এই একটা, তার মানে তিনটে রাস্তা সমান্তরাল সমবায় আছে, তুল্যরোধ লিখ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বর্তনীর তুল্যরোধ কত হবে, তুল্যরোধ হবে তাহলে কত হবে, r প্লাস r শ্রেণী তার সঙ্গে সমান্তরাল r প্লাস r, তার সঙ্গে আবার সমান্তরাল r প্লাস r, এই তুলনা তাই না। সেটা ধরে রাখবেন তিনটা যেহেতু আছে শর্টকাট প্রয়োগ করতে পারবো না, তাহলে সেটা ধরে নিলাম তুল্যরোধ। তাহলে 1/r আমরা শুরুতেই পেলাম 1/2r প্লাস 1/2r প্লাস 1/2r। তাহলে তুল্যরোধ r ইকুয়াল কি হবে, 2r এর লসাগু 2r, সরি 1/r ইকুয়াল টু উপরে হয়ে গেল 3/4। তাহলে তুল্যরোধ r এর মান হবে 1/3। খুব সহজ করে করলাম। তবে এর আগে আমাদেরকে ওই কথাটা বলতে হবে, যেহেতু p/q অর্থাৎ r/r ইকুয়াল টু 1 এবং r/s অর্থাৎ r/r ইকুয়াল টু 1, তাহলে বৃষ্টি তুল্য অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো বের করতে পারছি। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা উদাহরণ দেখি। একটি হুইস্টন ব্রিজের চতুর্থ বাহুতে একটি স্থির মানের রোধ S রাখা হলো। তৃতীয় বাহুতে R1 রোধ রেখে ব্রিজের প্রতিমিত অবস্থা পাওয়া গেল। এবার প্রথম দুই বাহুর P ও Q রোধের অদল বদল করলে প্রতিমিত অবস্থা পেতে তৃতীয় বাহুতে R2 রোধ রাখতে হয়। P ও Q এর অনুপাত ও S এর মান নির্ণয় করো। অঙ্কটাতে আমরা কি পাচ্ছি, যেখানে চতুর্থ বাহুতে একটা স্থির মানের রোধ S রাখা হয়েছে। এবার তৃতীয় বাহুতে, অর্থাৎ এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে আমরা ধরি। তাহলে তৃতীয় বিন্দুতে আমরা যদি R1 রোধ রাখি তাহলে ব্রিজটা কি হবে, তুল্য অবস্থায় থাকবে। তার মানে এখানে আমার প্রথম বাহুতে P আর দ্বিতীয় বাহুতে Q থাকে। তাহলে আমরা কি জানি, তাহলে অতএব প্রতিমিত অবস্থায় থাকবে মানে তুল্য অবস্থায় থাকবে। তাহলে তুল্য অবস্থায় কি জানি আমরা, কি লিখতে পারি আমরা, তুল্য অবস্থায় লিখতে পারি p/q সমান r1/s, তাই না। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিতে পারি, তাই না, আমাদের 1 নম্বরে এসে গেলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে ওরা কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে যদি আমরা p আর q কে যদি অদল বদল করি, অর্থাৎ এই জায়গায় যদি আমরা q নিয়ে আসি, এখানে যদি p নিয়ে আসি, তাহলে আবার প্রতিমিত করতে গেলে s টা তো স্থির মানের বলে দিয়েছে, r টা চেঞ্জ হবে, তৃতীয় বাহু রোধ সেটা এবার r2 হয়েছে। তাহলে দ্বিতীয় অবস্থায় যদি আমরা প্রতিমিত শর্ত প্রয়োগ করি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে তুল্য অবস্থায় আবার কি হবে, তুল্য অবস্থায় আমরা কি পাবো, এবার q/p হয়ে যাবে, তাই না। q/p ইকুয়ালস টু কি হবে আমাদের, তাহলে r2/s, তাই তো। তাহলে বা p/q সমান তাহলে আমাদের কি হবে, s/r2। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে কি দাঁড়ায় যাচ্ছে আমাদের, তাহলে 1 আর 2 তুলনা করে পাই কি পাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি r1/s সমান s/r2। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি a² r1r2। তাহলে বা s কি হবে আমাদের √r1r2। তাহলে আমরা s এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে, p/q এর অনুপাত, তাই না। তাহলে p/q এর অনুপাত কি হবে, তাহলে 1 নং সমীকরণে s এর মান বসিয়ে পাই, তাহলে কি হবে আমাদের p/q হয়ে যাচ্ছে আমাদের r1/√r1 ইনটু r2, তাই তো। তাহলে এটাকে আমরা রুটের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা বলতেই পারি r1² তাহলে একটা r1 কাটলো, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে √r1/r2। তাহলে আমাদের যে দুটো উত্তর চেয়েছে, একটা হচ্ছে p/q এর অনুপাত কত, r1/r2 √r1/r2, আর একটা বলেছে যে s এর মান কত, দেখো √r1/r2। এইভাবে দেখো, তাহলে যদি আমরা হুইস্টন ব্রিজ কোন একটা বর্তনীকে কল্পনা করি এবং আমাদের
প্রয়োজন অনুযায়ী যদি সেই বর্তনীটাকে তুল্য করতে পারি বা তুল্য অবস্থায় থাকে, তাহলে খুব সহজে আমরা কি করতে পারি, রোধের মান নির্ণয় করতে পারি। কিন্তু যদি তুল্য অবস্থায় না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আর ওয়েস্টার্ন ব্রিজের কনসেপ্টের কোনো দরকার নেই, কারণ ওয়েস্টার্ন ব্রিজ সেক্ষেত্রে আর কোনো কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আবার কেভিএল কেসিএল ওই সূত্রগুলো ফেলে সেক্ষেত্রে আমাদের রোধের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।